সংস্কার ইস্যুতে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বললেন আলী রিয়াজ। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ নিয়ে কিছুটা শঙ্কা। গত 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। 8 আগস্ট কোনো দিবস পালন হচ্ছে না। 16 জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। কমপ্লিট শাটডাউনে অচল এনবিআর। চট্টগ্রাম বন্দরে একদিনেই রপ্তানি হয়নি 3,500 কন্টেইনার পণ্য পৌঁছানো নিয়ে শঙ্কা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজর আলী সহ গ্রেফতার 5। দ্রুত সময়ের মধ্যে বিচার করার আশ্বাস আইন উপদেষ্টার। এবং 1.5 মাসের ব্যবধানে সাতক্ষীরায় ধসে পড়েছে মরিচচাপ নদীর উপর নির্মিত 7টি সেতু। বিপাকে দেবদা ভাটা, আশাগুলির কয়েক হাজার মানুষ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবে ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠক চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরি করা। সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল সহ বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান জানায় দলগুলো। ফাহিম ইউসুফের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার সকালে কমিশনের দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের এ বৈঠক শুরু হয়। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরি করা। এছাড়া ঐক্যের বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হলেও আশাব্যঞ্জক অগ্রগতি থেকে পিছিয়ে আছে কমিশন। গত 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে যে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা আমরা নিশ্চিত করতে না পারি, ভবিষ্যতে সেটা আমাদের কোনো না কোনো ভাবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেন কোন রকম সংবিধান সংশোধন না হয়, সেটা নিশ্চিত করা দরকার, সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার। সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন ও নারী প্রতিনিধিত্ব সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করছে রাজনৈতিক দলগুলো। সংসদ ভেঙে গেলেও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের বহাল রাখার দাবি জানান ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। অন্যান্য বিরোধী দল সমূহের একজন প্রতিনিধি, তাকে যদি আমরা এই কমিটিতে সংসদ ভঙ্গ হওয়ার পরেও কোনোভাবে ভ্যালিড রাখতে পারি, তাহলে আমার মনে হয় একটা ভারসাম্য থাকে। বিএনপি জানায়, নির্বাহী বিভাগ কর্তৃক সরকার ও রাষ্ট্র পরিচালনায় বাধা আসে এমন কোনো নিয়ম সংবিধানে সংযোজন করা ঠিক হবে না। নির্বাহী বিভাগ কর্তৃক সরকার এবং রাষ্ট্র পরিচালনার যে নিয়ম, সেখানে যাতে যথেষ্ট বাধাপ্রাপ্ত না হতে হয়, সেই জন্য আমরা মনে করেছি এই জাতীয় কোনো বিধান সংবিধানে সংযোজন করা ঠিক হবে না। কমিশনের ধারাবাহিক এ আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠকের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাইফুল, আপনি আমাদের জানাবেন বৈঠকের এই পর্যায়ে সংস্কার ইস্যুতে কোন বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে? স্নেহা, আজকে মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং শুরুতেই যেই বিষয়টি নিয়ে কথা হয়েছে, বেশ কয়েকটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে যে উচ্চকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট ব্যবস্থা, সেটি থাকবে কি থাকবে না, এই প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন এবং এই বিষয়ে কিন্তু এখনো ঐকমত্য পৌঁছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের ভিন্ন ভিন্ন অবস্থান ব্যক্ত করেছেন, যদিও অধিকাংশ রাজনৈতিক দল বলেছেন যেই উচ্চকক্ষ বিশিষ্ট যেই পার্লামেন্ট ব্যবস্থা, সেই ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন, কিন্তু ভিন্ন বক্তব্যও কিন্তু রয়েছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে। এছাড়া এনসিসির যেই প্রস্তাবিত বিষয় ছিল, সেই
এনসিসির যে বিকল্প প্রস্তাবনা, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে যে সেই প্রক্রিয়াগুলো কেমন হবে এবং তার জন্য যে আলাদা একটি কমিটি করা প্রয়োজন, সেই কমিটি নিয়ে কিন্তু আজকেও আলোচনা হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের ঐকমত্যের জায়গা তৈরি হয়নি। অনেক রাজনৈতিক দল বলেছেন যে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে এক ব্যক্তির একচ্ছত্র ক্ষমতা পাওয়া এবং সেই নির্বাহী ক্ষমতার একচ্ছত্র ক্ষমতার কারণে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর তাদের প্রভাব তৈরি হয়। এমন ধরনের অভিযোগ কিন্তু রাজনৈতিক দলগুলো করছেন, অনেকে যারা আছেন। আবার এর বিকল্প হিসাবে উল্টো দিকে যেমন রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালাতে গেলে নির্বাহী ক্ষমতাকে হাত পা বেঁধে আসলে সরকার পরিচালনা করা এবং দেশ পরিচালনা করা কিন্তু দুরূহ হয়ে পড়বে এবং সেই ক্ষেত্রে এই যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি করে যে নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে কিন্তু অনেক রাজনৈতিক দল, বিএনপির সাথে বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু তারা তাদের অবস্থান জানিয়েছে এবং তারা যেটি বলছেন যে এর কারণে যেই নির্বাহী ক্ষমতাকে খর্ব করা হবে এবং যার কারণে রাষ্ট্র পরিচালনা ব্যাহত হতে পারে, এমন ধরনের কিন্তু দাবি তোলা হচ্ছে। এবং এই যে সাংবিধানিক কমিটির সাংবিধানিক নিয়োগের যে কমিটির বিষয়, সেই কমিটির বিষয়ে জামাতের পক্ষ থেকে কিন্তু তারা এর পক্ষে মত দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এর কারণে নির্বাহী ক্ষমতাকে কোনো ধরনের তাদের ক্ষমতা কমবে না, এমন কিন্তু যুক্তি জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তো এই মুহূর্তে সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে কথা হচ্ছে এবং বলা হচ্ছে যে এর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরা হচ্ছে নারী সংরক্ষিত আসনে নারীর আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে এবং সেই বিষয়টি কি রকম হতে পারে। শুধু আলংকারিকভাবে সংরক্ষিত নারী আসন বাড়িয়ে কোনো ধরনের সমস্যার উত্তরণ হবে না এবং এমনটি কিন্তু অনেকেই বলছেন এবং তারা যেটি বলছেন যে কার্যকরী ব্যবস্থা নিয়েই আসলে সংস্কারের বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে হবে। স্নেহা, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন থেকে সরে এলো অন্তর্বর্তী সরকার। 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বুধবার 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এই সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না, এটা তো শুনেন, এটা তো দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, আমাদের পার্শ্ববর্তী দেশ সম্পর্ক থাকতে হবে। তবে সম্পর্ক থাকার জন্য কতগুলো তো প্রিকন্ডিশন থাকে, তাই না? সম্পর্ক যদি রাখতে হয় তাহলে বাংলাদেশ ভারত একটা এই সম্পর্কটা হতে হবে, পরস্পরের সম্মান বোধ রাখতে হবে, পরস্পর প্রতি সম্মান থাকতে হবে। এই সম্পর্কটা হতে হবে পরস্পরের স্বার্থ রক্ষা করতে হবে। এই সম্পর্কটা এমন হতে হবে যেখানে কোনো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। এই বিষয়গুলো তো সামনে থাকতে হবে এবং এই বিষয়গুলো যখন নিশ্চিত করা যাবে, আমি মনে করি আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াটা আরো সহজ হবে। আচ্ছা, আমি প্রশ্নটা করতে চেয়েছিলাম, আগের প্রশ্নেরই একটু দাঁড়িয়ে বলতে যাচ্ছি যে কুমিল্লার যে ঘটনাটি ঘটেছে সেটা প্রথমে বলা হলো যে ওইখানে একজন বিএনপির কর্মী ঘটনাটি ঘটিয়েছে, কিন্তু পরে আমরা যেটা জানতে পারলাম যে আসলে তাদের মধ্যে পূর্ব পরিচিত ছিল তারা এবং তাদের এক ধরনের সম্পর্ক ছিল। তার প্রেক্ষাপটে ওই লোক যখন তার রুমে প্রবেশ করে তখন স্থানীয় লোকজন তার রুমে প্রবেশ করে এবং তাদেরকে আটক করে।
কিন্তু দায়টা দেওয়া হলো যে বিএনপির ওই লোকটা নাকি বিএনপির কর্মী, এবং এটা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে, শিবির প্রচার করেছে। আমি তো এটাই বলছি, বুঝতে পারছি, আমি তো এটাই বলছি, সমস্যা হচ্ছে সমস্যার সমাধান না করে রাজনীতি করো, তাহলে এই সমস্যা কিন্তু বাড়তে থাকবে। সমস্যার সমাধানে না গিয়ে রাজনীতি করানোর পথটা বেছে নিলে এটা বাড়তে থাকবে এবং সারা দেশে অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে। সুতরাং একটা জিনিস পরিষ্কার হতে হবে, যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে, দুর্ভাগ্যবশত তাদের সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এইসবের মাধ্যমে, এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে, এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং কারা করেছে এটা সবাই জানে। আমি তো যতটুকু দেখেছি যে আওয়ামী লীগের বোধহয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এরকম কেউ সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন রকম পত্রিকায় আসতে দেখলাম। সুতরাং দর্শক, প্রেস ব্রিফ করছিলেন আমি খসরু মাহমুদ চৌধুরী, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। বিভিন্ন রাজনৈতিক দল নানা দাবি তুলে নির্বাচন পিছিয়ে দিয়ে দেশের সর্বনাশ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর কুমিল্লার মুরাদনগরের ঘটনায় আওয়ামী দোসররা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফসার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন একটি রাজনৈতিক চক্র নির্বাচন পিছিয়ে দিয়ে জাতিকে বিপদে ফেলার পায়তারা করছে। আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে যাচ্ছে। আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপিতে স্থান না পায় সেদিকে নজর রাখার পাশাপাশি বিএনপির নামে চাঁদাবাজি বন্ধে দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এই চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির। খুব ভালো লাগতেছে কথাটা, তাই না? জানেন যখন ধরেন না কেন এদেরকে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনায় আওয়ামী লীগের দোসররা বিএনপি ও সরকারের ওপর কালিমা লেপনে নানা অপকর্ম করছে। প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোসররা আছে, আপনারা দোসরদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। কিন্তু সেটা না করার কারণে, সেটা ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে। আমি অবিলম্বে মুরাদনগরের এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি জোর দাবি। প্রশাসন সহ সমাজের প্রতিটি জায়গায় আওয়ামী দোসরদের চিহ্নিত করতে না পারলে এমন ঘটনার আরো ঘটতে পারে বলে মন্তব্য করেন রিজভী। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ডে চলছে শাটডাউন কর্মসূচি। রোববার সকাল থেকে রাজধানী সহ দেশের কর ও শুল্ক অফিসে চলছে কর্মবিরতি। এ সময় এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে রাজস্ব খাত সংস্কারে অংশ নেওয়ার কথা জানান আন্দোলনকারীরা। এদিকে বিকেলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকে বসার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে গেল শনিবার এনবিআর সহ দেশের সব শুল্ক কর কার্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় রোববার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চালিয়ে যাচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মকর্তা কর্মচারীদের উপেক্ষা করা হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। যদি আমাদের আলোচনায় বসার জন্য অর্থ উপদেষ্টা মহোদয় ডাকেন, আমরা এটা বিবেচনা করে সেখানে যে আমরা এই চেয়ারম্যানের অপসারণ দাবি করব। আন্দোলনের শেষ এই পর্যায়ে এসে আমাদের দফা এক দাবি এক চেয়ারম্যানের পদত্যাগ। চেয়ারম্যান পদত্যাগ হওয়ার আগ পর্যন্ত চলবে। তারা আরো জানান সরকারের সঙ্গে আলোচনার জন্য তারা প্রস্তুত, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজকে বা কালকের মধ্যে একটি আলোচনার খবর আমরা পাচ্ছি, তো আলোচনার ডাক পেলে তো যাব, আমরা সবসময় যেতে প্রস্তুত, আলোচনাতে কোনো না নাই। এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনবিআর ভবনের ভেতরে অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা।
ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। এনবিআর কর্মকর্তাদের পূর্ণ দিবস শাটডাউনের কারণে চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। থমকে গেছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর সহ 19টি ইনল্যান্ড কন্টেইনার ডিপোর কার্যক্রম। এর ফলে একদিনেই রপ্তানি হয়নি 3,680 একক কন্টেইনার পণ্য, যার সিংহভাগই তৈরি পোশাক শিল্পের। বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম, অচলাবস্থায় পড়েছে দেশের রপ্তানি খাত। সহকর্মী AK নাচিবের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। কাস্টমস কর্মকর্তাদের টানা কর্মবিরতিতে চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্কায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামের 19টি ইনল্যান্ড কন্টেইনার ডিপো থাকলেও যাচ্ছে না কোনো রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। এদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে 3,680 একর কন্টেইনার রপ্তানি করা সম্ভব হয়নি। এর মধ্যে বড় একটি অংশ পোশাক তৈরি শিল্পের পণ্য। সময়মতো পণ্য না পৌঁছানোয় বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার প্রায় 120টি টিই কন্টেইনার না নিয়েই একাধিক জাহাজ বন্দর টার্মিনাল ছেড়ে যেতে বাধ্য হয়। রোববার 1000-এর বেশি টিই কন্টেইনার ফেলে 2টি জাহাজ ছাড়তে পারে বলে জানিয়েছেন আইসিডি মালিকরা। 5-7 দিন আউটার করে যে বসে থাকতে হচ্ছে, আমাদের শিপিং ভাড়া বেড়ে যাচ্ছে। শিপিং ভাড়া বেড়ে যাওয়া মানে আমাদের ডলার দেশ থেকে চলে যাওয়া। কন্টেইনারে ড্যামার্জ দিতে হচ্ছে এবং বিভিন্ন শিপিং এজেন্ট বিভিন্ন অ্যাঙ্গেল আমরা অনেক হয়রানি হচ্ছি। দেশের মধ্যে পড়ে যে অর্থনীতি, ওই জিনিসটা ওনারা বুঝতেছে না এবং যারা এনবিআর এর কর্মকর্তা ওনারা বুঝতেছে না, যার পরে ওনারা যাই করুক আমাদের ভোগান্তি হচ্ছে। চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ উমর ফারুক জানান, কাস্টমস কর্মকর্তাদের শাটডাউনে থাকায় বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ রয়েছে। এতে আমদানি রপ্তানি উভয় কার্যক্রমই কার্যত বন্ধ হয়ে গেছে। বন্দরের টোটাল ডেলিভারি কার্যক্রম অনেকটা স্থগিত করা। আমরা গতকাল শনিবারও আমরা প্রায় 1,500 কন্টেইনার নর্মালি ডেলিভারি করলাম, সেখানে গতকাল মাত্র 137 কন্টেইনার এবং আজকে ডেলিভারি টোটালি নাই এবং আমাদের এক্সপোর্ট শিপমেন্ট টোটাল স্থগিততা কাজ করছে। পরিস্থিতি উন্নতি না হলে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। কাস্টম সেবা না থাকলে বন্দরের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে দেশের স্থলবন্দরগুলোতে। এ নিয়ে জানাতে চট্টগ্রাম ও যশোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AK নাজিম ও সালাহউদ্দিন সাগর। শুরুতে যাচ্ছি আমরা চট্টগ্রামে। নাজিম, আপনি আমাদের জানাবেন চট্টগ্রাম বন্দরে কি প্রভাব দেখছেন এবং কি বলছেন কর্তৃপক্ষ? দ্বিতীয় দিনের মতো কাস্টমস কর্মকর্তাদের যে কর্মবিরতি বা শাটডাউন, সেই শাটডাউনের কারণে কিন্তু চট্টগ্রামের চট্টগ্রাম বন্দরে স্থবিরতা বিরাজ করছে। কারণ তাদের যে টানা শাটডাউন, সেটি জাতীয় রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান অপসারণের দাবিতে যে কর্মসূচি, এই জুন মাসের মধ্যে কিন্তু এই কর্মসূচি দেশের ইতিহাসে প্রথম বলছেন বন্দর সংশ্লিষ্টরা। কারণ জুন মাসে সরকার রাজস্ব আদায়ের যে অর্থ বছর সেটি নির্ধারণ করা হয়, সেই অর্থ বছরে যে বন্দরের কাস্টমসের কর্মকর্তারা যে কর্মসূচি পালন করছেন, যে কমপ্লিট শাটডাউন পালন করছে, সেটি করে বন্দরে কিন্তু দীর্ঘ কন্টেইনার জটের সংখ্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত যেটি আমরা জেনেছি, আজকে সকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু 3,000-3,500 বেশি কন্টেইনার কিন্তু জমা পড়ে আছে। এগুলো কিন্তু আজকে সকালে চলে যাওয়ার কথা বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু যে কাস্টমসের ছাড়পত্র না পাওয়া, শুল্ক না হওয়ার কারণে এইসব মালামাল চট্টগ্রাম বন্দর ছেড়ে দিতে পারেনি। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল পোশাক শিল্পের মালামাল ছিল, কিন্তু এসব কন্টেইনার যেতে না পারায় বড় ধরনের ধাক্কা কিন্তু চট্টগ্রাম পোশাক শিল্পের খাতে খাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কারণ কাস্টমসের এই কর্মবিরতির কারণে সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট থেকে শুরু করে বন্দর কিন্তু যতগুলো সরকারি বেসরকারি দপ্তর রয়েছে, সবগুলো দপ্তরে কিন্তু এক ধরনের কাজের স্থবিরতা বিরাজ করছে। আমরা সকালে কাস্টমস হাউস যদি দেখেছি কমপ্লিট শাটডাউন, মানে এক কথায় বলা যায় কাস্টমসের কর্মকর্তারা অবশ্যই ছুটি তারা কাটাচ্ছেন। এই ক্ষেত্রে বন্দর যে প্রভাব বাড়ছে সেটি বন্দর সচিব উমর ফারুকের কথায় আমরা বুঝতে পেরেছি। তিনি যেমনটি বলেছেন, এই কাস্টমসের কর্মবিরতির কারণে পুরো বন্দরের অনেকগুলো জাহাজ ইতিমধ্যে বন্দরের বহির্নোঙরে অলস অবস্থায় পড়ে আসে, যেগুলোর অতিরিক্ত মাসুল আসলে তাদের গুনতে হবে। পাশাপাশি শিপিং এজেন্ট যারা রয়েছে, সিএনএফ এজেন্ট রয়েছে, তাদের যে কার্যক্রম, তাদের যে কার্যক্রমের কারণে কাস্টমসের এই স্থবিরতার কারণে তাদের মাঝে যে প্রভাব পড়বে, সেটি কিন্তু খুচরা বাজারে বা নিত্যপণ্যের বাজারেও পড়ার কথা বলছেন বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি বন্দর থেকে যদি এই যে তাদের কন্টেইনার হ্যান্ডলিং যদি না হয়, এই স্থবিরতা যদি বিরাজ করে, তাহলে বন্দরের যে কন্টেইনার ক্ষমতা সেটি কিন্তু তারা রাখতে পারবে না। কারণ ইতিমধ্যে বন্দরে
প্রায় 45,000 কন্টেনার যে রাখার জায়গা, এর মধ্যে অনেকগুলো কন্টেনার জমা হয়ে গেছে। ইতিমধ্যে 30,000-এর বেশি কন্টেনার কিন্তু জমে যাওয়ার কারণে কিন্তু বন্দরের কার্যক্রম স্থগিত হয়ে পড়ছে। পাশাপাশি আমদানি রপ্তানিতে প্রায় বন্ধ বলা যায়, কারণ সকালে যেটি বলেছেন কাস্টমসের এই হটকারী সিদ্ধান্তের কারণে তাদের কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের কারণে কিন্তু বন্দরে কিন্তু এখন এক ধরনের কার্যক্রম বন্ধ বলা যায়। এটি যত দ্রুত সম্ভব সহসায় যেন এই সমস্যার সমাধান হয় বলছেন শিপিং এজেন্ট, সেনেফ এজেন্ট সহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা এখন চলে যাবো যশোরে আমাদের সহকর্মীর কাছে, তিনি জানাবেন কর্মবিরতির বিষয় নিয়ে বিস্তারিত। নাজিম, আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরেও কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, যার ফলে আমরা সকাল থেকে কিন্তু কোনো কর্মকর্তা কর্মচারীকে কিন্তু আমরা দেখতে পাইনি। যশোর, আমি এখন রয়েছি যশোর কাস্টম কমিশনারেটের কার্যালয়ে। এখানে সকাল থেকে যেমনটি আমরা দেখেছি যে সকাল থেকে কমপ্লিট শাটডাউন কিন্তু চলছে। তাদের যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে এনবিআর এর যে চেয়ারম্যান রয়েছেন, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ দাবি এবং প্রতিহিংসামূলক যে বদলি সেইগুলোর প্রত্যাহারের দাবিটা কিন্তু আসলে এনবিআর সংস্কার আসলে আন্দোলন পরিচালনা করছেন। তো আমরা বেনাপোল বন্দরে যে পরিমাণ পণ্য জট লাগার কথা ছিল, কলম বিরতির ফলে ব্যবসায়ীরা কিন্তু আসলে তাদের পণ্য কমই আমদানি করছিলেন। শুধুমাত্র আজকে গত বৃহস্পতিবার ছাড় হওয়া 6টি ট্রাক পণ্য কিন্তু পেট্টাপোল থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, যেটি কাস্টমস ক্লিয়ারেন্স দিয়েছিল বৃহস্পতিবার। এছাড়া আজকে কিন্তু নতুন করে ব্যবসায়ীরা কোনো পণ্য নিয়ে যাননি এবং নতুন করে কোনো পণ্য কিন্তু আর রপ্তানি বা আমদানি হয়নি। তো এটা নিয়ে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কলম বিরতি চলাকালীন সময় তারা কিন্তু এক প্রকার ক্ষতির মুখে পড়েছেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ব্যবসায়ীরা রপ্তানিমুখী যে পণ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আসলে বিপদে পড়বেন। এদিকে কিছু পণ্য রয়েছে যেগুলো ভারতে যাবার জন্য অপেক্ষমান রয়েছে এবং বেনাপোলের কার্গো ইয়ার্ডে যেগুলো অবস্থান করছে সেগুলো কিন্তু আসলে তার ভিতরে পচনশীল পণ্য ছিল। সেই পণ্যগুলো কিন্তু ব্যবসায়ীরা ইতিমধ্যে ফেরত আনতে শুরু করেছেন এবং কিছু পণ্য কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এইভাবে কর্মবিরতি চললে ব্যবসায়ীরা বড় একটি ক্ষতির মুখে পড়বে। একই সাথে সরকার কিন্তু রাজস্ব যে ঘাটতি পড়ছে, এই বড় একটি রাজস্ব ঘাটতি দেখা দিবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। দ্রুত এনবিআর সংস্কারের যে আন্দোলনটি চলছে এটি সম্পর্কে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন কিন্তু এখানকার ব্যবসায়ীরা। তো স্নেহা, এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। মুরাদনগরে ধর্ষণের ঘটনার মূল আসামি ফজর আলীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। আর ভিকটিমের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তারা। মামলা করে আসামিদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সহকর্মী সুমন কবিরের তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। কুমিল্লার মুরাদনগরে বৃহস্পতিবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক ফজর আলী স্থানীয়দের হাতে আটক হন। সেই সময় কয়েকজন ভিকটিমের আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যান অভিযুক্ত ফজর আলী। পরে শুক্রবার ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্ত ফজর আলী দরজা ভেঙে ওই নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। বৃহস্পতিবার 11:30 বাজে ফজর আলী আছে, এসা আমার ডাক দিচ্ছে। আমি আমি দরজাটা মেললো, আমি কই কে রে, দরজাটা মেলো না। পরে দরজা ডাকাইছে, আমি মেলে দেখে দরজা খিলিরা ইয়া করে আইয়া পড়ছে, কি আইয়া পরে অত্যাচার করলো, কাপড় চোপড় সবকিছু খুলে লাগছে। খোলার পরে হিতারা মানে আইসা পড়ছে, আর 27 জনে আইসে, আইয়া হেতেরও মারছে, আমারও মারছে। এখন অনেক ফোলাবাই তারা ভিডিও করছে। রোববার ভোরে ঢাকার সায়দাবাদ থেকে মূল হোতা ফজর আলীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। আর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ধরা হয়েছে আরও 4 জনকে। রামচন্দ্রপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এ সংক্রান্ত মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায়
ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়ায় আমরা আছি। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুরাদনগরের ধর্ষণের ঘটনায় প্রধান আসামিদের গ্রেফতার করা হয়েছে। দ্রুততম সময়ে মুরাদনগরের ঘটনার বিচার করা হবে। ফরেন সার্ভিসের আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেন। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করে পুলিশ। রোববার রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে। এই ঘটনায় আরও 4 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। কুমিল্লার মুরাদনগরে গত বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী নামে ব্যক্তি এক নারীকে ধর্ষণ করলে এলাকার লোকজন ঘটনাস্থলে তাকে আটক করে মারধর করেন। পরবর্তীতে আহত ফজর আলী সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স। যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না। তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় তিনি হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন। রোববার দুপুরে হাসপাতালের মুখপাত্র শঙ্করকে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। প্রয়াত ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ সদরের পোলাডাঙ্গা পচাপুকুর এলাকার জাহাঙ্গীর আলমের বিয়ে। তার পরিবারের আরও 2 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানান স্বজনরা। এর আগে গেল 25 জুন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তেপুর উপজেলার রুকুনপুরের গোলাম রাব্বানীর ছেলে কবির হোসেনের মৃত্যু হয়। বরগুনাতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এতে জনমনে বাড়ছে উদ্বেগ। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। আপনি আমাদের জানাবেন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন, সেই সাথে এ পর্যন্ত কতজন মারা গেছেন? অসংখ্য ধন্যবাদ। আপনাকে শুরুতে একটি তথ্য জানিয়ে রাখি, বরগুনার উপকূলের ভূগর্ভস্থ পানিতে প্রচুর আয়রন থাকার কারণে উপকূলের মানুষ রান্নার কাজে বৃষ্টির পানি সংরক্ষণ করে। সেই বৃষ্টির পানি থেকেই এডিস মশার বিস্তার লাভ করে সেখান থেকেই ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছে এবং সেটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আমি একটু আপনাকে তথ্য জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় বরগুনায় 78 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বরগুনার বিভিন্ন হাসপাতালে 154 জন রোগী এখনো ভর্তি রয়েছে এবং এর মধ্যে আমি এখন যে হাসপাতালটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি বরগুনার সদর হাসপাতাল। সেটিতে এখন 107 জন রোগী এখনো ভর্তি রয়েছে এবং এই ডেঙ্গুতে 2857 জন কিন্তু এখনো এই আক্রান্ত হয়েছে এবং সুস্থ হয়ে বাড়িয়ে গিয়েছে প্রায় 2703 জন। আমি আপনাকে আরো একটি তথ্য জানিয়ে রাখি যে ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে কিন্তু উপকূলীয় জেলা বরগুনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষ প্রতিদিনই কিন্তু হসপিটালে ভর্তি হচ্ছে এবং হাসপাতালে 55টি বেড রয়েছে। আমি যে হাসপাতালটিতে রয়েছে সেই 55টি বেডের বিপরীতে কিন্তু 100, 150 এবং 200 রোগী কিন্তু ভর্তি থাকছে। এত রোগীর চাপ সামলাতে কিন্তু চিকিৎসকরা হিমশিম খাচ্ছে এবং রোগীদের অভিযোগ হচ্ছে যে এখান থেকে কিন্তু প্রপার যে চিকিৎসা সেটি তারা পাচ্ছে না এবং প্লাটিলেটের সংখ্যা যদি 50,000 নেমে যায় সেখান থেকে কিন্তু রোগীদের কিন্তু উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠিয়ে দেওয়া হয় এবং বরগুনাতে আইসিইউ সেবা না থাকার কারণে কিন্তু মৃত্যুর মিছিল বাড়ছে এবং শুধু 1 মাসেই প্রায় 23 জন রোগী মারা গিয়েছে। এছাড়া এবছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 25। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। কক্সবাজারের টেকনাফে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হন আরও 3 জন। রোববার দুপুর 12টায় কক্সবাজারের মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কক্সবাজারমুখী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায় নিহতের লাশ টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়িতে রয়েছে আর দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পটুয়াখালীর হেতালিয়া বাদঘাট বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ফল ব্যবসায়ী সোহরাব গাজী।
রোববার সকাল 7:30টায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের এক চটপটির ভ্যানে হাত দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন এক ব্যবসায়ী। তাকে বাঁচাতে সুইচ বন্ধ করতে যান সোহরাব গাজী। এ সময় তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে বৈদ্যুতিক তার লাঠি দিয়ে ছিঁড়ে ফেলা হলে তিনি উদ্ধার হন। তবে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহরাব গাজী মরিচবনিয়া ইউনিয়নের বরুণবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হেতালিয়া বাদঘাট বাজারে মৌসুমী ফল বিক্রি করতেন। অবশেষে পরীক্ষায় অংশ নিয়েছে জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 12 জন শিক্ষার্থী। প্রবেশপত্র না পাওয়ায় বৃহস্পতিবার প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি 12 জন শিক্ষার্থীরা তখন কলেজের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের এমন দুরবস্থা গণমাধ্যমে উঠে আসে এবং তা শিক্ষা বোর্ড মহলে আলোড়ন তোলে। শুক্রবার ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি তদন্ত কমিটি পাঠায়। পরে তদন্ত শেষে দ্রুত শিক্ষার্থীদের ফর্ম পূরণ ও প্রবেশপত্র ইস্যুর কার্যক্রম সম্পন্ন করে। শনিবার রাত 10টার দিকে কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন। এর ফলে দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে তারা রোববারে পরীক্ষায় অংশ নেয়। মুন্সিগঞ্জ সদরের রামপাল কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের গুলিবর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার দুপুর 1:15টার দিকে এই ঘটনায় সাব্বির হোসেন দীপু নামের একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, রামপাল কলেজের ফটকের সামনের সড়কে একটি ইজি বাইক ও প্রাইভেট কারের সংঘর্ষকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটে। ইজি বাইক চালকের সঙ্গে বাগবিতন্দায় জড়িয়ে পড়ে প্রাইভেট কারে থাকা দীপু। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ এগিয়ে এলে দীপু রিভলভার বের করে গুলি ছোড়ে। তবে পুলিশ ও উপস্থিতি জনতার সাহসিকতায় তাকে আটক করা হয়। আটকের সময় দীপুর কাছ থেকে একটি রিভলভার, 2 রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। গাজীপুরে টঙ্গীতে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। রোববার কাজী হুমায়ুন কবির বাদী হয়ে 28 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। এর আগে শনিবার দুপুরে গাজীপুরা এলাকায় স্যাটার্ন টেক্সটাইল কারখানার সামনে সংঘর্ষ হয়। এ সময় 15টির বেশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুড়িগ্রামে নদীতে পানি বৃদ্ধির কারণে দেখা দিয়েছে ভাঙন। এতে ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, আপনি আমাদের জানাবেন ভাঙনে কি কি ক্ষতি হয়েছে, সেই সাথে এ নিয়ে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখছেন কিনা? স্নেহা, আপনি জানেন যে কুড়িগ্রাম একটি নদ-নদী বেষ্টিত জেলা। এই জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা, দুধকুমার, ধরলা এবং ব্রহ্মপুত্র। এই 4 নদী কিন্তু প্রতি বছর যখন আসলে উজানের ঢল আসে এবং ভারী বর্ষণ হয়, সে সময় কিন্তু এই 4 নদীর যে অববাহিকা রয়েছে সেই অববাহিকায় কিন্তু তীব্র ভাঙন দেখা দেয়। সে সময় কিন্তু সেখানকার আসলে বসতবাড়ি এবং ফসলি জমি, এছাড়াও কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা কিন্তু প্রতি বছর আসলে নদীগর্ভে বিলীন হয়। এছাড়াও আমি এই মুহূর্তে রয়েছি দুধকুমার নদের আসলে ডান তীরে। আপনাকে যদি একটু দেখাই যে এখানে কিছু কয়েকদিন আগে কিছু বাড়িঘর ছিল, সেই বাড়িঘরগুলো কিন্তু এই ভাঙন আতঙ্কের কারণে সেই বাড়িঘরগুলো কিন্তু আসলে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এছাড়াও আমি এখানকার যারা মানুষজন রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলেছি। এখানে তারা বলছেন যে 5 থেকে 6টি বাড়ি কিন্তু তারা এখান থেকে সরিয়ে নিয়েছে। এছাড়াও এখানকার যারা নদী পাড়ের মানুষ তারা বলছেন যে যখন আসলে বর্ষা মৌসুম আসে সে সময় কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ফেলে আসলে ভাঙন রোধের চেষ্টা করছে। তারা বলছেন যে শুষ্ক মৌসুমে যদি ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে তারা যদি পরিদর্শন করে আগাম আসলে ভাঙন রোধের ব্যবস্থা নিত, সেক্ষেত্রে তারা বলছেন যে তারা হয়তো এত পরিমাণ বাড়ি এবং ফসলি জমি আসলে নদীগর্ভে বিলীন হতো না। এছাড়াও আমি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে কুড়িগ্রামের এই 4 নদীর কিন্তু প্রায় 20টির অধিক পয়েন্টে কিন্তু আসলে ভাঙছে। তারা কিন্তু 14টি পয়েন্টে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা
চেষ্টা করছেন। এছাড়াও তারা বলছেন যে ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের যে অনুমতি না থাকবার কারণে এবং বরাদ্দ না থাকবার কারণে ভাঙন কবলিত যে অন্যান্য এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু তারা কাজ করতে পারছে না। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে রৌমারী এবং রাজীবপুর উপজেলায় কিন্তু তাদের যে একটি প্রকল্প তৈরি করছে যেটির ব্যয় কিনা 900 কোটি টাকা। তারা বলছেন যে এই প্রকল্পটা যদি আসলে বাস্তবায়িত হয় সেক্ষেত্রে কিন্তু রৌমারী এবং রাজীবপুরের দুঃখ অনেকটা ঘুচবে এবং ভাঙন থেকে কিন্তু তারা রক্ষা পাবে, এমনটাই কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি এই নদী পাড়ের মানুষের কিন্তু একটাই দাবি, তারা বলছেন যে তারা স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা চায়, এমনটাই কিন্তু স্থানীয় লোকজন বলছে। স্নেহা, 1.5 মাসের ব্যবধানে ধসে পড়েছে সাতক্ষীরার মরিচচাপ নদীর উপর নির্মিত 7টি ঢালাই বা পাকা সেতু। ফলে সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুড়ির অন্তত 30 গ্রামের মানুষ কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সাতক্ষীরায় 7টি সেতু ধসে পড়ায় বিপাকে পড়েছে স্থানীয়রা। মাত্র 7 থেকে 10 বছর আগেই মরিচচাপ নদীর উপর নির্মাণ করা হয়েছে সেতুগুলো। এর মধ্যে নিজেদের অর্থায়নে নদীর উপর কাঠের সেতু নির্মাণ করে স্থানীয়রা। সেগুলোও মরিচচাপ নদীর অতি জোয়ারের চাপে ভেঙে যায়। ফলে সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনির অন্তত 30 গ্রামের মানুষের কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারতেছি না, খুবই সমস্যা হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে অনেক রিস্ক হচ্ছে। এই যে হিজিলডাঙ্গার যে ব্রিজটা, এই ব্রিজটা আমরা গ্রামের লোকজন থেকে, স্কুলের ছেলেপিলে থেকে মানে সহযোগিতা করে চাঁদা তুলে এই ব্রিজটা আমরা আবার একটু ঠেকুরে গুছিয়ে নিচ্ছি, তাও ভেঙে পড়ে যাচ্ছে। আমাদের এলাকার ছেলে মেয়ে স্কুলে যায়, মাদ্রাসা যায়, একটা প্রাইভেট স্কুল আছে সেইখানে যায়। এখানে সাতক্ষীরা মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজে তো হসপিটালের অ্যাম্বুলেন্সগুলো এই ধারে যায়, বহুত গ্রামে অনেক গ্রামে যায়। যদি ব্রিজটা হতো তাহলে আমাদের উপকার হতো। নারী, শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ যাতায়াত করছে ঝুঁকি নিয়ে। একটি দুটি নয়, 7টি সেতু এভাবে ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করছেন 3 উপজেলার সাধারণ মানুষ। 7টা ব্রিজ এই মরিচচাপ নদীর থেকে ভাঙা পড়িয়েছে, আমরা এখন খুব যাতায়াতের খুব অসুবিধা। আমাদের হিজিলডাঙ্গার ব্রিজটা আমরা নিজেরা চান্দা তুলি করেছিলাম, তাও আবার ছাড়াই পড়ে গেছে পানিতে। দিনই অন্তত 1-2 হাজার মানুষ এবার চলাফেরা করে, গাড়ি ঘোড়া চলাফেরা করে, আমাদের খুব যাওয়া আসার অসুবিধা হচ্ছে। ব্রিজটা ভেঙে গেছে। আমরা এই পথ দিয়ে স্কুলে যাই, এই ব্রিজটা ভেঙে গেছে, আমরা এই পথ দিয়ে অনেক সমস্যা হয়, আমরা যেতে পারিনি। সেতু সংস্কারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড উপযোগী খনন করার ফলে যথেষ্ট তার আয়তন বেড়ে যায়। তো এবং গত বছরে যে পানির যে প্রবাহ ছিল সেই প্রবাহটা অনেক বেশি থাকার কারণে আমাদের প্রায় 7টি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। প্রয়োজন অনুসারে প্রাথমিকভাবে 2টি ব্রিজের আমরা প্রস্তাব দিয়েছি, যেগুলো এলজিডি বাস্তবায়ন করবে এবং আশা করি এই ব্রিজগুলো হলে আর এই যে মানুষের যে ভোগান্তিটি থাকবে না। দ্রুত সেতু মেরামত করে স্বাভাবিক চলাচল নিশ্চিতের দাবি স্থানীয়দের। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণিল আয়োজনে হয়ে গেল মৌসুমী ফল উৎসব ও সঙ্গীত সন্ধ্যা। শনিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার আপন ফ্যামিলি মার্টে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর সহধর্মিণী শামীমা বরকত লাকি, সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন চৌধুরী ও উৎসবের সমন্বয়ক হুমায়ুন কবির চৌধুরী সহ সদস্যরা এতে অংশ নেন। মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। নওগাঁয় চাষ হচ্ছে কালো সৈনিক পোকার। মাছের খাবারের বিকল্প হিসেবে ব্যাপক চাহিদা থাকায় এসব লার্ভা উৎপাদন করা হচ্ছে। এতে ব্যবহার হচ্ছে বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁয় উচ্ছিষ্ট খাবার অথবা পচনশীল আবর্জনা। মৎস্য বিভাগ বলছে, শুধু লার্ভা উৎপাদনে নয়, আবর্জনা ব্যবস্থাপনার মধ্য দিয়ে দূষণ কমাতে সহায়ক ভূমিকা রাখছে এমন উদ্যোগ। কাজী কামাল হোসেনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ইউটিউবে ভিডিও দেখে 2023 সালে কালো সৈনিক পোকার খামার শুরু করেন নওগাঁ সদর উপজেলার তিলেকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের আহসান হাবিব। মাছের খাবারের বিকল্প হিসেবে বাণিজ্যিকভাবে এই লার্ভার উৎপাদন শুরু করেছেন তিনি।
মূলত উচ্ছিষ্ট খাবার থেকে পচনশীল আবর্জনা সংরক্ষণ করে সেটির প্রক্রিয়াজাত করা হয়, তারপর সেখানে জন্ম নেয় এসব লার্ভা। এই খামারে মাসে 250 থেকে 260 কেজি লার্ভা উৎপাদিত হয়। এসব পোকা মাছের জন্য প্রোটিন সমৃদ্ধ হওয়ায় মাছ চাষে যেমন খরচ কমছে, অন্যদিকে পোকা বিক্রি করে মাসে প্রায় 60,000 টাকা আয় করছেন এই উদ্যোক্তা। আমার এই ব্ল্যাক সোলজার লার্ভাটা মূলত আশেপাশে যে উৎকৃষ্ট যে খাদ্যগুলো পচন খাদ্যগুলো যেগুলো পাই এগুলো থেকে এই ব্ল্যাক সোলজারটা উৎপাদন করা হয় এবং এই ব্ল্যাক সোলজারটা উৎপাদন করে আমি মাছকে খাওয়াই এবং মাছ অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন হয় এবং এতে করে আমার মাছের রেজাল্ট অত্যন্ত ভালো। মাছের খাবারের বিকল্প হিসেবে ব্যবহার হয় এই পোকা চাষে আগ্রহী হচ্ছে স্থানীয়রা। যেমন মরা মুগরি পরে থাকে এলাই সব দিয়ে মনে করে হাউজে পচে টসে করে এই পদ্ধতিটা দেখলাম খুব সুন্দর লাগলো। তাহলে আমি যদি এটা করতে চেষ্টা করি তাহলে আমার অনেক পুকুরে অনেক খরচা কমে যাবে। কালো সৈনিক পোকাতে উৎপাদন আরো বেশি হয়। আমার ইচ্ছে আছে আমি বছরের শেষে এই কালো সৈনিক পোকা একটা ছোট খামার দিব এবং সেই খামারের মাধ্যমে আমার পুকুরে মাছ চাষ করব। আমাদের চারপাশে যেগুলো আবর্জনা থাকে সেগুলো দিয়ে কালো সৈনিক পোকা উৎপন্ন করা যাচ্ছে এবং বাজারজাত করা যাচ্ছে। এই কারণে আমাদের পরিবেশ যে দূষিত হতো সেটা আর হচ্ছে না। বাণিজ্যিকভাবে খামার সম্প্রসারণে মৌসুমী RMTP প্রকল্প সহায়তা করছে। এই পোকা চাষে নতুন উদ্যোক্তাদের সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। মৎস্য খাবারের বিকল্প হিসেবে কালো সৈনিক পোকা উৎপাদন এবং বাজারজাতকরণ কার্যক্রমটি নওগাঁ জেলাতে বাণিজ্যিক আকারে এই প্রথম চলমান। তো আমরা আশাবাদী এই মৎস্য খাদ্যের বিকল্প হিসেবে এই কাজটা যদি কেউ কোনো উদ্যোক্তা করে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে 50% খাদ্য বাবদ সাশ্রয় হবে। পরিবেশ দূষণ রোধের ক্ষেত্রেও কিন্তু এই ব্ল্যাক সোলজার বা কালো সৈনিক পোকাটা অনেক ভূমিকা রাখছে। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে কিন্তু সার্বিক নির্দেশনা এবং প্রশিক্ষণ কিন্তু সবসময় আমরা চালু রেখেছি এবং এই যে জিও এনজিও যে সমন্বয় সেটা কিন্তু আমাদের অব্যাহত রয়েছে। এই পোকা চাষে আবর্জনা ব্যবস্থাপনা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।